নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝাড়গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদে স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিতে ডিওয়াইএফআই আর পক্ষ থেকে ঝাড়গ্রাম সিএমওএইচ দপ্তর অভিযান কর্মসূচি। ব্রেকিং নিউজ। ভূমিকম্পে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, প্রাণের ভয়ে এদিক ওদিক দৌড় সকলের। গোপীবল্লভপুর 2 নম্বর বিধানসভা নির্বাচনের আগে দলের শিক্ষক সংগঠনকে শক্তিশালী করতে রান্টুয়াতে শিক্ষক সদস্যের নিয়ে হল বৈঠক, উপস্থিত জেলা সভাপতি। ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 পরগনা বাদুড়িয়ায় বিএলআরও অফিসেই ঘুঘুর বাসা, টাকা দিতেই 7 দিনের কাজ 1.5 ঘন্টায়। ওয়েস্ট বেঙ্গল অবরোধে আটকালো উদয়নের কনভয়, দিনহাটায় জলের দাবিতে অবরোধ। জামবনি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো ডুমুরিয়া প্রিমিয়ার লিগের। নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হলো সঙ্গীত শিল্পী আরিয়া সিং এর সঙ্গীতানুষ্ঠান। ওয়েস্ট বেঙ্গল সেনা বিদ্রোহের মুখে পাকিস্তান বড় আশঙ্কা। ঝাড়গ্রাম রাধানগর এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। বিনপুর 1 নম্বর চন্দ্রপুরে আয়োজিত 23তম বর্ষের রাধানাম সংকীর্তন দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দর্শনার্থীদের। নয়াগ্রাম বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে বনপুরাতে চায়ে পে চর্চা কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করলেন কৃষি কর্মাধ্যক্ষ। খড়গপুর 1 নম্বর তৃণমূল নেত্রীর পদ থেকে কল্যাণী ঘোষের পদত্যাগ ইস্যুতে তার পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুর সুকান্তপল্লী এলাকায় ক্ষোভ তৃণমূল কাউন্সিলর মৌসুমী হাজরার বিরুদ্ধে, সাফাই দিলেন কাউন্সিলরও। খড়গপুর 1 নম্বর মিনি ইন্ডিয়া খড়গপুরে শুরু হতে চলেছে নেক্সা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। সাংবাদিক সম্মেলনে প্রদীপ সরকার। মেদিনীপুর সুকান্তপল্লীতে স্থানীয়দের অসুস্থ হয়ে যাওয়ার ঘটনার পর বিকল্প পানীয় জল সরবরাহ শুরু করল পৌরসভা। যেভাবে বহুতল ভেঙে পড়ছে তাতে শুধু ক্ষয়ক্ষতিই নয়, বহু মানুষের প্রাণ চলে যাওয়ার আশঙ্কা। একদমই মায়ানমারের যে ভূমিকম্প যেই জায়গায় হয়েছে তার কাছাকাছি শহর বলতে বা মফস্বল বলতে সেটা সাগাইং থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্পের উৎসস্থল এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে এই ভূমিকম্প হয়েছে। কাজেই এই যে ভূমিকম্পের যে তীব্রতা, সেই তীব্রতাটা অনেকটা বেশি ছিল। স্ত্রীকে খুন করে দেহ সুটকেস বন্দি করল স্বামী, পুনে থেকে গ্রেপ্তার অভিযুক্ত। ফের হত্যাকাণ্ডে সুটকেস যোগ, এবার ঘটনাস্থল বেঙ্গালুরু। স্ত্রীকে খুন করে দেহ সুটকেসে ভরে পগারপাড় স্বামী। রাজ্যের নির্বাচনী কার্যালয়ে চলছে সর্বদলীয় বৈঠক। সুন্দরবন, ক্যানিং, বসিরহাটে ভূমিকম্প। বজবজ আইওসি বটলিং প্যান্টের বাইরে বিভিন্ন দাবিতে গাড়ির চালক ও খালাসিদের অবস্থান বিক্ষোভ। আরজিকর কাণ্ডে শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। 3 জনের কল ট্রেস করার চেষ্টা চলছে, দাবি তদন্তকারী সংস্থার। অবসরের আগেই যাদবপুর উপাচার্যকে সরালেন রাজ্যপাল। দম জুড়ে 4 বছরের শিশুকে খুনের ঘটনায় গ্রেপ্তার নাবালক। দুর্গাপুরের স্টিল টাউনশিপে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে। বীরভূমের লাভপুরে উদ্ধার 2 ড্রাম তাজা বোমা, আতঙ্কিত বাসিন্দারা। 350 কোটি বছর কিভাবে বেঁচে আর্কিয়া, আদিমতম জীবাণুর রহস্যভেদ বাঙালি বিজ্ঞানীর। প্রশাসনের কাছে সব সুপারিশ, এক চিকিৎসকেরই। কিডনি পাচারে স্ক্যানারে ডাক্তার, মায়ের সই জাল করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে ছেলে। বেশি ভাড়া দিতে নারাজ যাত্রীর অভাবেই শিয়ালদহ শাখায় বন্ধ ফার্স্ট ক্লাস পরিষেবা। ঠাকুরনগরে ভক্তের ঢল, লক্ষ লক্ষ পুণ্যার্থী ডুব দিলেন কামনা সাগরে। তাপপ্রবাহ, দেশ জুড়ে সতর্কবার্তা কেন্দ্রের। সপ্তাহ শেষে রেড জোনে শেয়ার বাজার, 200 পয়েন্ট নামল সেন্সেক্স। জলপাইগুড়িতে ড্রাগ কন্ট্রোল অফিসে এক কর্তার নামে পোস্টার। গাজিয়াবাদে কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত্যু 3 শ্রমিকের। ট্যাংরায় স্কুটি ও ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল মহিলার। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। মায়ানমার, থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, ভাঙল একাধিক বিল্ডিং, সেতু, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ভূমিকম্প, আফটার শকের জেরে বিপর্যস্ত মায়ানমার। শুক্রবার সকাল 11:50 জোরালো কম্পনের ফলে একাধিক শহরে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা। মায়ানমারের সাগাইং এলাকায় উৎসস্থল হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.7। কম্পনের প্রভাব মায়ানমার পেরিয়ে পড়েছে ব্যাংককেও, সেখানে একাধিক নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। যদিও ভূমিকম্পের ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বহুতল, আবার কোনো বাড়ি হেলে পড়েছে। ব্যাংককের চাতুচাক মার্কেটের কাছে জোরালো কম্পন অনুভূত হওয়ায় সেখানে মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভূমিকম্পের জেরে ব্যাংককের একটি বহুতল বিল্ডিংয়ের উপরের সুইমিং পুল থেকে জল নিচে নেমে এসেছে। এছাড়াও মায়ানমারের রাজধানী নেপিদোতে অনেক ধর্মীয় স্থান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও দেশটি বর্তমানে গৃহযুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে থাকায় সেখানকার খুব বেশি তথ্য সামনে আসেনি। তবে মান্দালয় শহরে ইরাবতী নদীর উপর অবস্থিত জনপ্রিয় আভা সেতুটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। একের পর এক আফটার শকের জেরে ক্ষতির আশঙ্কা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এই ভূমিকম্পের প্রভাব পড়েছে উত্তর ভারত, এমনকি বাংলাতেও। দিল্লি ও নয়ডায় ভূমিকম্পের জেরে চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি এ রাজ্যে কেঁপে উঠেছে বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক জায়গা। কম্পন অনুভূত হয়েছে ক্যানিং, ডায়মন্ড হারবারেও। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। স্ত্রীকে খুন করে দেহ সুটকেস বন্দি করল স্বামী, পুনে থেকে গ্রেপ্তার অভিযুক্ত। বেঙ্গালুরু, ফের হত্যাকাণ্ডে সুটকেস যোগ, এবার ঘটনাস্থল বেঙ্গালুরু। স্ত্রীকে খুন করে দেহ সুটকেসে ভরে পগারপাড় স্বামী, যদিও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে গত বুধবার বেঙ্গালুরুর
হুলিমাবু এলাকায় লো মহোৎসব এই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামীর নাম রাকেশ অনিল সাম্বেকার ও নিহত স্ত্রী গৌরী অনিল সাম্বেকার। তারা দুজনেই আদপে মহারাষ্ট্রের বাসিন্দা। 2 বছর আগে একটি বেসরকারি কোম্পানিতে কাজ পেয়ে স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরুতে চলে এসেছিল রাকেশ। প্রতিবেশীদের দাবি, ওই দম্পতি প্রায় নিজেদের মধ্যে ব্যাপক অশান্তি করত। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত ঘটনার দিন দুজনের মধ্যে ঝগড়া চরমে ওঠে। এরপর রাগের মাথায় স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করে রাকেশ। পরে ঠান্ডা মাথায় দেহ লোপাট করার চেষ্টাতে গলা কেটে গৌরীর দেহ সুটকেসে ভরে চম্পট দেয় সে। যদিও শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, স্ত্রীকে খুনের পর বাড়ি থেকে পালিয়ে এক প্রতিবেশীকে নিজেই ফোন করে খুনের কথা জানান রাকেশ। এরপরই পুলিশ অভিযুক্তের ফোন ট্র্যাক করে পুনে থেকে তাকে গ্রেপ্তার করেছে। ধীরে ধীরে চড়ছে পারদ। এক নজরে কলকাতার আবহাওয়া দেখে নেব। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। কলকাতা চৈত্রের মাঝামাঝি সময় থেকেই শহরে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। চড়চড় করে চড়ছে পারদ। দুপুর 2টো হতেই বাইরে বের হওয়া অনেক ক্ষেত্রে দুষ্কর হয়ে উঠেছে। মাঝ চৈত্রের এমন অবস্থা হওয়ায় অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এখনও বৈশাখ যে বাকি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার সকালে আকাশ ছিল পরিষ্কার। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি ও 26 ডিগ্রির আশেপাশে। গতকাল বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি। দুটি ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। অন্যদিকে তাপপ্রবাহের ব্যাপারে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। তাপপ্রবাহের মোকাবিলা করতে কী ধরনের আগাম ব্যবস্থা নিতে হবে তা জানিয়ে সব রাজ্যের মুখ্য সচিব ও কেন্দ্রশাসিত এলাকার প্রশাসকদের চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবর রহমান বিশ্বাস জানিয়েছেন, রাজ্যে তাপপ্রবাহ ও বেশি গরম পড়ার মতো পরিস্থিতি তৈরি হলে সেই সতর্কবার্তা রাজ্য সরকারকে দেওয়া হয়। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রাখে আবহাওয়া দপ্তর। বজ্রপাত ও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্য সরকারকে সতর্ক করা হয়। আপাতত দক্ষিণবঙ্গে চড়া গরম থাকলেও তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে এই দফায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা এদিনই 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেখে নেব 28শে মার্চ আজকে সোনার দাম কী রয়েছে এক ঝলকে। দুর্গাপুরের স্টিল টাউনশিপে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই দুর্ঘটনা। দুর্গাপুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে দুর্গাপুরের স্টিল টাউনশিপে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে অনুমান সাইকেলের দোকানের একটি গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে সাইকেলের দোকানসহ পাশের একটি গোলদারি দোকানও আগুনে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি পুড়ে ছাই হয়ে গিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 2টি সিসিটিভি ক্যামেরাও। স্থানীয়রা জানাচ্ছেন, অগ্নিদগ্ধ হওয়া দোকানের পিছনেই রয়েছে সরকারি স্বাস্থ্যকেন্দ্র। ঘটনার জেরে প্রায় 1 ঘণ্টা বন্ধ থাকে স্বাস্থ্যকেন্দ্রটি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরের 3 নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি রোড এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিনও। পরে আগুনের ব্যাপকতা দেখে ফের একটি দমকলের ইঞ্জিন আসে। বেআইনি গ্যাস রিফিলিংয়ের কারবারের জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে মনে করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 9:30 নাগাদ রঞ্জিত খান নামে একজনের সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায়। তারপরে বিস্ফোরণ ঘটে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় সাইকেল সারাইয়ের দোকানে। পরে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় পাশের একটি গোলদারির দোকানও। গোলদারি দোকানের মালিক মিলন মণ্ডলের দাবি, সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফিলিং করা হয়। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ ঘটনা ঘটে। সাইকেলের দোকান ভস্মীভূত হয়েছে, আমার দোকানের একাংশ ভস্মীভূত হয়েছে। প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, আমি ঘটনাটি শুনলাম। স্বাস্থ্যকেন্দ্রের সামনে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। আমরা পুলিশের সঙ্গে কথা বলছি। বেশি ভাড়া দিতে নারাজ যাত্রীর অভাবেই শিয়ালদহ শাখায় বন্ধ ফার্স্ট ক্লাস পরিষেবা। কলকাতা যাত্রীর অভাবে শিয়ালদহ শাখায় লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে দিল রেল। 2024 সালের জানুয়ারিতে শিয়ালদহ রানাঘাট রুটে লেডিস স্পেশাল ট্রেনে পরীক্ষামূলকভাবে ফার্স্ট ক্লাস চালু হয়েছিল। মোটা কুশন দেওয়া আরামদায়ক আসন, ভেতরের অংশে ছবি, সিসিটিভি, এমার্জেন্সি টকব্যাক, পিভিসি ফ্লোরম্যাটে মোড়া ছিল কোচগুলি। দ্বিতীয় শ্রেণীর তুলনায় ফার্স্ট ক্লাসের ভাড়াও 5 থেকে সর্বোচ্চ 8.5 গুণ বেশি। পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী শিয়ালদহ থেকে বিধাননগর 4 কিলোমিটার যেতে সাধারণ শ্রেণীর ভাড়া 5 টাকা, সেখানে ফার্স্ট ক্লাসের ভাড়া 25 টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি যেতে দ্বিতীয় শ্রেণীর ভাড়া 10 টাকা, ফার্স্ট ক্লাসে তা 85 টাকা। মান্থলি কিংবা সিজন টিকিটের দামও ছিল চড়া। দ্বিতীয় শ্রেণীতে শিয়ালদহ সোদপুর 100 টাকা মান্থলি, অথচ ফার্স্ট ক্লাসে সিজন টিকিট 505 টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট সেকেন্ড ক্লাসে মান্থলি 355 টাকা, ফার্স্ট ক্লাসে সে ভাড়া 1270 টাকা। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, ধুমধাম করে মাতৃভূমি লোকালে ফার্স্ট ক্লাস চালু করা হয়, কিন্তু যাত্রীদের মধ্যে তেমন সাড়া মেলেনি। সাধারণ ভাড়ার তুলনায় কয়েক গুণ বাড়তি টাকা দিয়ে লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় যাত্রা করতে বিশেষ আগ্রহী নন যাত্রীরা। শহরতলি থেকে বিভিন্ন প্রয়োজনে কলকাতায় যাওয়া আসার ক্ষেত্রে সবথেকে সস্তার গণপরিবহন হলো ট্রেন। বাদুড়ঝোলা হয়েও 5 টাকার টিকিট কেটে ট্রেনে সফর করতে অভ্যস্ত যাত্রীদের অধিকাংশ। তারা অতিরিক্ত 5 গুণ টাকা খরচ করে ফার্স্ট ক্লাসে চড়তে নারাজ। এর ফলে শুরুর দিন থেকেই যাত্রী শূন্যতায় ভুগছে রেলের এই অভিনব প্রয়াস। ওই আধিকারিকদের দাবি, এই পরিষেবা চালাতে গিয়ে বাড়ছিল প্রশাসনিক জটিলতা।
বাড়তি ভাড়ার অপেক্ষাকৃত আরামদায়ক এই কোচগুলির জন্য মোতায়েন করতে হয়েছিল বাড়তি নিরাপত্তারক্ষী। সেকেন্ড ক্লাসের টিকিট কেটে ফার্স্ট ক্লাসে উঠে পড়ার প্রবণতা ঠেকাতে মহিলা আরপিএফ মোতায়েন করতে হচ্ছিল। তবে কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে আপডাউনে ট্রেনের কামরা যাত্রীশূন্য, সেখানে উর্দিধারীরা খোশ গল্প করে সময় কাটাচ্ছেন। তারপরেই ফার্স্ট ক্লাস তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথম শ্রেণীর ওই কামরাগুলির অঙ্গসজ্জা একই রেখে বর্তমানে সাধারণ কামরার মতো তা চালানো হচ্ছে। প্রসঙ্গত শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালুর সিদ্ধান্তও নিয়েছে রেল বোর্ড। খুব শীঘ্রই চেন্নাই থেকে নবনির্মিত জোড়া শীতাতপ নিয়ন্ত্রিত কোচ শহরে ঢুকে পড়বে। এরও ভাড়া হবে বেশি। সাধারণ লোকাল ট্রেনের তুলনায় 7 থেকে 10 গুণ বেশি ভাড়া দিতে হবে যাত্রীদের। ফার্স্ট ক্লাসের তিক্ত অভিজ্ঞতার পর এসি কোচের ক্ষেত্রেও দুর্ভাবনা গ্রাস করছে রেল কর্তাদের। বেশি ভাড়া দেওয়ার ক্ষেত্রে যাত্রীদের মানসিকতার বদল না হলে ফের মুখ পোড়ার সম্ভাবনা প্রবল বলে আশঙ্কা তাদের। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মায়ের সই জাল করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে ছেলে। কলকাতা বাঘাযতীনে বিদ্যা মালবিকা মৈত্রের বয়স 72। ছেলে কেন মায়ের অ্যাকাউন্ট থেকে বারবার টাকা তুলেছিল তা এবার তদন্তকারীদের নজরে। মা শয্যাশায়ী হওয়ায় তার সই জাল করেই ছেলে অভিষেক এই টাকা তুলেছিল বলে অভিযোগ। বাজারে ধার দেনা মেটাতে নাকি কোনো চক্রে জড়িয়ে পড়ে সে এভাবে টাকা তুলেছিল, সেটা জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে এখনও খোঁজ নেই অভিষেকের। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের পরই দেহে আগুন লাগানো হয়। রহস্যজনক এই খুনের ঘটনার তদন্তে নেমে তার মেয়েদের সঙ্গে কথা বলে অফিসাররা জেনেছেন, পারিবারিক সূত্রে মা কিছু টাকা পয়সা পেয়েছিলেন, সেটা ব্যাংকে রাখা ছিল। সেই টাকার সুদেই বাড়ি ভাড়া ও তার ওষুধের খরচ মেটানো হতো। ব্যাংকের সব কিছু দেখভাল করতো ভাই। অভিষেকের রোজগার খুব ভালো ছিল না, তাই মাঝে মধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে সে টাকা তুলতো। তাই দিয়েই মায়ের ও সংসার খরচ চালানো হতো বলে মনে করা হচ্ছে। মালবিকা দেবীর পরিবার সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি তার অ্যাকাউন্ট থেকে টাকা উঠতে শুরু করে। এই টাকা জমা পড়ে ছেলের অ্যাকাউন্টে। সব মিলিয়ে 9 লক্ষ টাকা অভিষেক তুলে নিয়েছিল মায়ের অ্যাকাউন্ট থেকে। এই টাকার বিষয়ে জানতেই ব্যাংকের কাছ থেকে স্টেটমেন্ট চাওয়া হয়েছে। তা এলে স্পষ্ট হবে টাকা কোন কোন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে, এই টাকা কবে কবে তোলা হলো তার তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। তাদের অনুমান, মায়ের অ্যাকাউন্টে সমস্ত টাকা শেষ হওয়ার পরই ছেলে মালবিকা দেবীকে শ্বাসরোধ করে খুনের পর পুড়িয়ে মেরে থাকতে পারে। তদন্তে আরও উঠে এসেছে, মঙ্গলবার রাতে কেরোসিন তেল কিনে এনেছিল ছেলে। অর্থাৎ পরিকল্পনা করেই মাকে খুন করার তথ্যটি তদন্তে স্পষ্ট হয়েছে। মায়ের মৃত্যুর পর 2 দিন পার হয়ে গেলেও ছেলে কোনোভাবে যোগাযোগ না করায় সন্দেহ আরও দৃঢ় হচ্ছে তদন্তকারীদের। অভিষেকের মোবাইল বন্ধ। ঘটনার পর সে কার কার সঙ্গে যোগাযোগ করেছিল, মোবাইলের কল ডিটেলস ঘেঁটে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য হাতে এসেছে তার সূত্র ধরে তদন্তকারীরা জেনেছেন, মায়ের অ্যাকাউন্টে ছেলের মোবাইল নম্বর দেওয়া ছিল। এটিএম ব্যবহার করেই টাকা তুলতেন অভিষেক। ঘটনার পর কোনো এটিএম থেকে অভিষেক টাকা তুলছে কিনা সেটা মোবাইল নম্বরের সূত্র ধরে জানার চেষ্টা চলছে। এভাবে তার অবস্থান জানার চেষ্টা চলছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।